সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে এই প্রেস কনফারেন্স যাতে কেউ না শুনতে পারে, এবং দুঃখজনকভাবে বাংলাদেশের সকল মিডিয়া এটা ব্ল্যাক আউট করেছে যাতে কেউ না শুনতে পারে। শুধু ব্ল্যাক আউট না, সেই সাথে ঘোষণা দিয়েছে যদি কেউ এটা শুনে, কেউ যদি এটা শেয়ার করে, তাহলে তাকে চিহ্নিত করে জেল জুলুম নির্যাতন করবে। কিন্তু আল্লাহর কি মেহেরবান যে কয়েক কোটি লোক সরকারের এইরকম বিরোধিতা থাকা সত্ত্বেও সারা বিশ্বে কয়েক কোটি লোক মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনেছেন। তিনি ইংরেজিতে দিয়েছেন, কিন্তু গ্রামে গঞ্জে যারা ইংরেজি জানে না তারাও কিন্তু ধৈর্য সহকারে আপনার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্যটা শুনেছেন। আর শেখ হাসিনা এই বক্তব্য দেওয়া সরকার বাদর খুব অসন্তুষ্ট, তাদের গুম হারাম, এবং তারা এত অসন্তুষ্ট যে তারা সব ধরনের কূটনৈতিক রীতিনীতি আপনার বর্জন করে একটা আপনার কি বলবো হুঙ্কার দিয়েছে। তাতে মনে হয় তাদের অবস্থানটা খুব দুর্বল। আমাদের পররাষ্ট্রনীতিতে আপনি একজন আপনার প্রাক্তন অ্যাম্বাসেডর, আপনি জানেন আমাদের কোনো দেশকে, কোনো সদস্য রাষ্ট্রকে যদি আমরা কোনো বক্তব্য জানাতে চাই, তাদের কোনো বক্তব্য অপছন্দ হয়, তাদের কোনো কাজ আমাদের অপছন্দ হয়, তাহলে ওই দেশের রাষ্ট্রদূতকে আমরা ডেকে পাঠাই, তাকে আমরা বলি আপনার সরকারকে এই বিষয় নিয়ে আপনি বলেন। তারপরে আমরা একটা নোট বারবার পালাই, চিঠি পাঠাই ওই সরকারকে যে এই জিনিসগুলো আপনারা ব্যাখ্যা চাই। কিন্তু এই ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছে সেইটা কূটনৈতিক রীতিনীতির কোনো ধারে কাছে নাই। সরকার কোনো নোট বারবার পাঠান নাই, রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আপনার বক্তব্যের পরে প্রেস কনফারেন্স পরে রাষ্ট্রকে ডেকে নিয়ে কোনো দমক বা ওয়ার্নিং দেন নাই, কোনো তথ্য তার সরকারকে পৌঁছানোর জন্য বলেন নাই। তারা পাবলিক কিছু সংখ্যক উগ্রবাদী লোকের বাহবা পাওয়ার জন্য অত্যন্ত আপনার কড়া ভাষায়, যেটা কখনোই কূটনীতির ভাষা না, সেই ভাষা ব্যবহার করে একটা ফেসবুক প্রেস নোট দিয়েছে। এটা এত খারাপ প্রেস নোট, এতে আমাদের দেশের সম্পর্ক শুধু ভারতের সাথে খারাপ হবে না, অন্যান্য বন্ধু রাষ্ট্র তাদের এই নিয়ে চিন্তা ভাবনার সুযোগ আছে যে বাংলাদেশ যদি ওই ধরনের আপনার অর্বাচীনের মতো এই ধরনের প্রেস নোট দেয় ফেসবুকে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্যান্য দেশ যারা আজকে বন্ধু দেশ, তারাও কিন্তু এতে অসন্তুষ্ট হবে বলে আমার ধারণা। কারণ আমাদের কূটনৈতিক জীবনে একটা ভদ্রতা আছে, সহনশীলতার নিয়ম আছে আমরা সব দেশের সাথে। কিন্তু এই যে চিঠিটা লিখেছেন, এর পরতে পরতে মনে হচ্ছে অপরিপক্ক ও অর্বাচীনের নিশানা। আমি মনে করি এই পত্রটা লিখার ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য মানুষের আগ্রহ আরো অনেক বেড়েছে। তবে প্রথমে শুরু করতে চাই যে শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের প্রতি মানুষের আগ্রহ কেন, আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন সেই জন্য মানুষ কেন উদ্গ্রীব হয়ে আছে। এর মূল কারণটা হচ্ছে প্রথমত 2024 সালে শেখ হাসিনা যখন চলে গেলেন, তারপরে যে সরকার আসলো, সেই সরকার একটা বাটপার সরকার, মিথ্যার ফুলঝুরি দিয়েছে, অনেক আপনার মানুষকে অনেক বিপদগামী করেছে, মানুষের জীবনে নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কোথাও বিচার পাওয়ার কোনো সুযোগ মানুষের নাই। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, লোকের চাকরি নাই, লোকের আয় নাই, জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে, গ্যাস আপনি ইলেকট্রিসিটি নাই, এইসব একাধিক কারণে এবং একই ধারাবাহিকতা চলছে তারেক রহমানের সরকারের। নির্যাতন, অত্যাচার, যখন বাপকে বাড়িতে না পায় তখন মেয়েকে দর্শন করে কিংবা ভাইকে ধরে নিয়ে আসে, বিনা বিচারে মাসের পর মাস, বছরে 2 বছর ধরে আটকে রেখেছে। এইসব নির্যাতনের ফলে আর মানুষের চাওয়া পাওয়া সবগুলো ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে শেখ হাসিনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ মনে করে যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে বাংলাদেশের দুর্যোগ, এই দুর্ভোগ তাদের দূর হবে। এই কারণেই শেখ হাসিনা, সুতরাং বলি শেখ হাসিনার প্রতি যে আগ্রহটা বেড়েছে এর মূল কারণ প্রথমত ইউনূসের এই অপশাসন, অপকর্ম, বিচারের নামে প্রহসন
এবং চাঁদাবাজির যে মব কালচার সৃষ্টি হয়েছে সেটা। আর দ্বিতীয়ত এই ইউনূসের ধারাবাহিকতায় আপনার তারেক রহমান সরকারের একই কাজ করে যাচ্ছে। এইসব কারণে যেখানে শেখ হাসিনা যখন বিদায় নেন তখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা প্রায় 30-40% ছিল, আর এখন শেখ হাসিনার শত্রু যেসব পত্রিকা, সেই ডেইলি স্টার কিংবা প্রথম আলো, তারা বলছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখন 70 থেকে 80 ভাগ বৃদ্ধি পেয়েছে। সুতরাং বুঝতেই পারেন শেখ হাসিনার প্রতি আগ্রহ এত বেশি। মানুষ নাজাত চায়, মানুষ অত্যাচার থেকে মুক্তি চায়, মানুষ বিচারের আপনার স্বচ্ছ বিচার ব্যবস্থা চায়। এই সবই ধ্বংস হয়ে গেছে, আর মানুষ দুবেলা খেতে চায়। এই খাওয়া এখন তাদের জন্য কঠিন হয়ে গেছে। সেই জন্যই তারা মনে করে যদি শেখ হাসিনা আসেন, তারা প্রায় বলে শেখ হাসিনার সরকার ভালোই ছিল, আমরা আগেই ভালো ছিলাম। আপনি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যাকেই জিজ্ঞেস করেন, সে আওয়ামী লীগের লোক হওয়ার কথা না, সে আওয়ামী লীগ না, সে একসময় হয়তো শেখ হাসিনার বিরোধী ছিল, সেও বলে যে শেখ হাসিনার সরকারে আমরা ভালো ছিলাম। এই কারণেই শেখ হাসিনার আগমন নিয়ে এত আলোচনা, এত জনগণের উদ্বেগ, এবং জনগণ ওর দিকে মুখিয়ে আছে। আর সেইটাই বন্ধ করার জন্য সরকার চেষ্টা করেছে। তবে আমি বলবো এই শেখ হাসিনার প্রেস কনফারেন্স খুব ভালো হয়েছে, কারণ কয়েকটি ইস্যু আমরা জানি না। যেমন ধরুন এই 16 জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত কি কি হয়েছিল সে নিয়ে আওয়ামী লীগ কখনো কোনো হোয়াইট পেপার তৈরি করেন। শেখ হাসিনা তার বক্তব্য বলেছেন যে যখন এই কোটা আন্দোলন শুরু হলো তিনি তাদের সাথে সহমর্মতে প্রকাশ করেন, তাদের সাথে আলোচনায় বসতে চান, এবং তিনি যারা মারা গেছে তাদের স্বচ্ছ তথ্য গ্রহণের জন্য একটি কমিশন নিয়োগ করেন, একটা জুডিশিয়াল কমিশন নিয়োগ করেন, যারা আহত ছিল তাদের হাসপাতালে দিয়ে দেখেন। তিনি বলেছেন যে আমি সরকার প্রধান হিসাবে আমার একটি অঙ্গীকার আছে, আমার একটা দায়িত্ব আছে, সেটি হচ্ছে যদি মানুষের জানমাল ধ্বংস হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সরকারি স্থাপনা ধ্বংস করে দেয়, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে কোনো সরকার প্রধানের বড় দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার। আমি সেই জন্যে পুলিশকে বলেছি, পুলিশ কোনো লাইভ বুলেট ব্যবহার করেনি, তারা সাউন্ড গান, তারা আপনার ওয়াটার গান এগুলো ব্যবহার করেছে। কিন্তু কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা ভাড়াটিয়া, এবং আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখার সাহেব বলেছেন যে 7.62 বুলেট ব্যবহার করে কোনো লোক মানুষগুলোর বাড়িতে, অ্যাপার্টমেন্টের ভিতরে গুলি করে মেরেছে। এই যে 7.262 যারা এই ভাড়াটিয়া আপনার শার্প শুটার, ওরা কারা? উনি বলেছেন যে এরা, উনি সরকারকে, ইউনূস সরকারকে বলেছিলেন এই নিয়ে অনুসন্ধান করা উচিত। তিনি এটিও বলেছেন যদি ওরা ভারতের হতো ইউনূস সরকার নিশ্চয়ই অনুসন্ধান করত, কিন্তু ওরা ভারতীয় নয়। ভারতীয় নয় বলে ইউনূস সরকার এগুলো, বরং সে হেলিকপ্টার দিয়ে ওগুলোকে পার করিয়ে দিয়েছে। উনি বলেছেন তো আই থট এই যে ধারাবাহিকতা আমরা শুনলাম সেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। আমি সবসময় বলে আসছি যে এই বিভিন্ন ইস্যু নিয়ে, এই জুলাই আন্দোলন নিয়ে, আপনার ফেক যে পাতানো নির্বাচন নিয়ে, $234 বিলিয়ন, এই যে বিভিন্ন বানোয়াট তথ্য, এইসব মিথ্যা মামলা, এই সবগুলোর উপরে আওয়ামী লীগের দল হিসাবে আপনার এই অর্থনৈতিক ধ্বংস হয়ে যাচ্ছে, এই সবগুলো বিষয়ে আওয়ামী লীগের আপনার হোয়াইট পেপার পাবলিশ করা উচিত। সেটা হয়নি। তবে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য, তাতে আমরা কিছু ইঙ্গিত পেলাম কি ধরনের কি কাজ হয়েছে। তিনি মানুষের উপর গুলিবর্ষণ হোক সে চান নাই, সেই কারণেই তিনি এই বিশেষ কমিশন নিয়োগ করেছেন তথ্য বের করার জন্য। আমি দাবি করব তারেক সরকারকে যে তোমরা ওই সময় জুলাই আন্দোলনে যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবর থেকে তুলে পোস্টমর্টম করে তোমরা দেখো যে তারা কোন কারণে মারা গেছে, সেইটা তোমরা জাতির সামনে। আর এই যে প্রেস কনফারেন্সে সেইখানে কয়েকজন খুব ভালো বক্তব্য দিয়েছেন। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী নফেল আপনার খুব ভালো বক্তব্য দিয়েছেন। তার টোনটা ছিল রিকনসিলিয়েশন, হিংসা না, প্রতিহিংসা না,
বারবার বলেছেন আমরা রিভেঞ্জ, প্রতিহিংসা চাই না। তাছাড়া আমি খুব ইমপ্রেসড যে আমাদের ইয়াং বয় জয় খুব সুন্দর বক্তব্য দিয়েছে এবং পয়েন্টেড বক্তব্য দিয়েছে, সেই সাথে সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে অত্যন্ত স্মার্ট। জয় কোনো বাহাদুরি না করে কয়েকটি ইস্যু তুলেছে যেগুলো খুব ক্রিটিক্যাল ইস্যু। একটা হচ্ছে যে ইউএন এর যে রিপোর্ট, একটা কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট, এইটার উপরে আপনার নতুন করে একটা অনুসন্ধান করা হোক, কারণ এই রিপোর্টের ফলে দুটা বাজে কাজ হয়েছে। এক, ইউএন এই 1400 একটা নাম্বার তুলে ধরেছে, আহামক নাম্বার, এটার সাথে কোনো ধরনের প্রমাণ নাই, কোনো ধরনের এভিডেন্স নাই। সে বলছে নামগুলো যারা মারা গেছে তাদের নাম এবং ছবি, তাদের ঠিকানা আপনার প্রকাশ করেন, তখন আসল তথ্য বের হয়। আপনি জানেন এই 1400টা উনি ইউনূস সাহেব জোগাড় করেছেন কোত্থেকে? আমার তথ্য মতে উনি বিদেশি পত্রপত্রিকা পড়েন, লিবিয়ায় যখন গাদ্দাফি বিদায় নেয় তখন পশ্চিমা দেশগুলো বলেছে লিবিয়া 1400 জন লোক মেরে, গাদ্দাফি 1400 জন লোক মেরেছে। যখন আসাদ, সিরিয়ার আসাদের বিদায় দেওয়া হয় তখন পশ্চিমা শক্তিগুলো বলেছে যে সিরিয়া কেমিক্যাল দিয়ে 1400 লোক মেরে ফেলেছে। আর যখন সাদ্দামকে বিদায় দেওয়া হয়, আমরা জানেন সেখানে মিথ্যার বাহারুদি ছিল, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের কথা বলে। আর তারপরে আরেকটি মিথ্যা যে সাদ্দাম 1400 লোক মেরে ফেলেছে। আর সম্প্রীতিকালে 2023 সালে ইসরায়েলে যে হামাস আক্রমণ করে, তখন ইসরায়েল সরকার বলে যে আমাদের এখানে আপনার 1246 জন আর মারা গেছে, আর 230 জন কিডন্যাপ হয়েছে, মানে 1500 লোক মারা গেছে। এই 1400-1500 ঝকমারি ইউনূস সাহেবের জানা। তাই তিনি ওনার বন্ধু আপনার হিউম্যান রাইটস কমিশনার ওনাকে ভলকার তুরকে বলেন, ভলকার তুর কোনো তথ্য যাচাই বাছাই না করে সে এই 1400 নাম্বার দেয়। আমি এখানে বলে রাখতে চাই, গত অক্টোবর মাসে 2024 সালের অক্টোবর মাসে আমি তখন ঢাকায়, তখন এই যে যারা মারা গেছে অধিকাংশ লোক ঢাকাতে মারা গেছে, হ্যাঁ, আমি তখন তাদের 122 জন যুবলীগ ছাত্রলীগের ছেলে যারা মারা গেছে তাদের ছবি সুদ্ধা, এবং পুলিশের যে অনেক লোক মারা গেছে তাদের ছবি সুদ্ধা আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে পাঠাই। হ্যাঁ, আমার সহকর্মী যারা গিয়ে ওটা প্রেজেন্ট করেন তাদের কাছে ওটা নিতে চায় নাই, গোয়েন লুইস এটা কোনো মতেই গ্রহণ করতে চায় না, কিন্তু তারা ওটা দিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, এই ইউএন রিপোর্টে এই সব তথ্য, এই যেগুলো মারা গেছে ছাত্রলীগ যুবলীগের ছেলে 122টার আমরা ছবি দিয়েছি, তখন কোনো তথ্য তারা তাদের রিপোর্টে সন্নিবেদ্য করে না। এমনকি এই যে ইনডেমনিটি সরকার দিল, বিচার করা যাবে না। এখানে আমি আই মাস্ট সে যে জয় যে উত্তরটা দিয়েছে তাকে বলা হয়েছে যে আওয়ামী লীগ কেন এই মৃত্যুর জন্য এখনো অনুশোচনা করে নাই, অ্যাপোলজি চাই নাই। সে বলছে আমরা অ্যাপোলজি করার প্রশ্নই আসে না, আগে কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে তার তথ্য আমাদের সংগ্রহ করতে হবে। তাছাড়াও সে বলেছে যারা মেরেছে, যে কিলার, তাদের আপনারা ইনডেমনিটি দিয়েছেন, তাদের বিচার করা যাবে না। সে বলেছে এই কি ধরনের আইন, একদল যারা মেরেছে তাদের আপনি লিগ্যাল অথরিটি দিচ্ছেন মারার, তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। আর অন্য দলরে বলছেন তোমরা অনুতপ্ত হও, আগে ঠিক হোক, আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। যাই হোক, জয় কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট সম্পর্কে বলেছে, সে ইনডেমনিটি সম্পর্কে বলেছে। আর এই আমাদের বাংলাদেশে যে হাজার হাজার লোক বছরের 2 বছর ধরে জেলে আছে তাদের কথা বলেছে। এই যে কাস্টোডিয়াল ডেথ, জেলের ভিতরে মানুষ মারা যাচ্ছে তার কথা বলেছে। সে বলেছে আপনার যে গত ইলেকশনটা ইলেকট্রাল ফ্রড, এই 12 ফেব্রুয়ারির, এইটা সম্পর্কে টাচ করেছে। বাংলাদেশে রাইজ অফ জিহাদিয়া মব কালচার সেটা বলেছে, এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে বাংলাদেশ এখন বর্তমানে একটা ফেইল্ড স্টেট, একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে। দেখেন, অকার্যকর রাষ্ট্র তো বটেই, যদি কেউ যাকে পাথর দিয়ে মেরে ফেললো, যাকে জীবিত কবর দিয়ে দিল, যাদের দর্শন করলো, কিংবা হামের কারণ যে প্রায় 900 লোক মারা গেল, কিংবা আপনার এই ইয়াং ম্যানকে জ্বালিয়ে পুড়িয়ে, জীবন্ত অবস্থায় জ্বালিয়ে পুড়ে মধ্যযুগ কায়দায় মেরে ফেললো, কোনোটারই তো বিচার হয় নাই। গভর্নমেন্ট তো কোনোটাতে কোনো অ্যাকশন নেয় নাই। তার ফলে গভর্নমেন্ট অকার্যকর এবং বাংলাদেশ একটা ফেল স্টেট হয়েছে। সে বলেছে এই ফেল স্টেট হলায় আপনার দেশে
অরাজকতা বাড়বে, ইনস্টেবিলিটি বাড়বে, এবং এইটা শুধু বাংলাদেশের বর্ডারেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য দেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। I thought it was a very good presentation. যাই হোক, মুদ্রা কথায় আসি। আপনার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার বক্তব্যে এবং প্রশ্ন উত্তরগুলো খুব সহজ সোজা ভাষায় বলেছেন, এবং তার ফলে লক্ষ লক্ষ লোক তাকে শুধু, ইতিমধ্যে আমরা শুনেছিলাম শেখ হাসিনার ছবি দেখলাম হাসপাতালে অসুস্থ, তিনি মারা গেছেন বলে সরকার বিভিন্নভাবে প্রচারণা করেছে। এই সব যে কত বড় মিথ্যা, সেগুলো আমরা আবার প্রমাণ পেলাম, কারণ উনি সরাসরি নিজেই বক্তব্য দিয়েছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। সো আমার আই থট যে এই বক্তৃতা একটা হিস্টোরিক বক্তৃতা, এবং এই আপনার পুলিশ হত্যা দিবসে আপনার তিনি যে বক্তৃতাটা দিলেন, সেইটা আবার প্রমাণ করলো যে শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র, যার প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করা যায়, যার একসময় বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশিদের আস্থা এবং বিশ্বাস বেড়ে, আর এখন বাংলাদেশি জনগণের আস্থা ও বিশ্বাস শেখ হাসিনা। আমি এই ক্ষেত্রে আমি একটা প্রস্তাব করব এই তারেক রহমান সরকারকে। তারেক রহমান সরকার যদি তার টেনিয়রটা শেষ করতে চান, তিনি যদি কিন্তু আর সরকার স্থিতিশীল থাকতে চায়, তাহলে এই অর্বাচীন গুলো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এগুলো বের করে দেন, কারণ এদের যে ফেসবুকের এটা অর্বাচীন, মানে ইমেচিওর, কিছু ভালো খেললো যাকে বলে আর কি। স্যার একটু যোগ করি স্যার, এদের বের করে। আপনার বদনামটা আগে একটা জাহিদুর একটা বদনাম করেছে, আর এবারের একটা যে এইটা 1 নম্বর ওদের বের করে। 2 নম্বর, আপনি শেখ হাসিনা যে দাবি করেছেন সেটা গ্রহণ করেন। তিনি দাবি করেছেন, যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অন্তর্বর্তী সরকার গঠন করতে হলেই আওয়ামী লীগের বৃহত্তম দল, তার থেকে আপনার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার। 2 নম্বরের দাবি করছে সব মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃস্বার্থে প্রত্যাহার। তারপরে তিনি বলছেন দেশে বিচার বিকারের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত। এগুলো যদি নিশ্চিত না হয় আপনার, তাহলে বাংলাদেশে আপনার শান্তি ফিরে আসবে না, রাজনৈতিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা কিছু আসবে না। অর্থনীতি তো ভরাডুবি হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব, আপনার চোখের সামনেই দেশটা কোথায় 6.8% আপনার জিডিপি প্রবৃদ্ধি ছিল, আর এখন 2.2%। আগামীতে নেগেটিভ হবে। শুধু আমাদের দেশে 1974 সালের পরের থেকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কোনোদিন নেগেটিভ হয়নি, আর মনে হচ্ছে আপনার সরকারে এসে নেগেটিভ হবে। এইগুলোর থেকে উদ্ধারের জন্য আপনি তো দেশবাসীকে সহায়তা করবেন। উদ্ধারের জন্য আপনার একটি পথ, আপনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, আপনার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এগুলো করলে আপনার বিদায়টা সম্মানিতভাবে হবে। আর যদি এইগুলো না করেন, আপনার বিদায় যে কিভাবে হবে আমি ঠিক বলতে পারবো। সুতরাং আপনি এই ব্যাপারে মনোযোগী হন। তাহলে আমি ইউনূস সরকারের উপদেশ দিয়েছিলাম, তারা গ্রহণ করে নাই। আমি বলেছিলাম বাংলাদেশটা খুব ডিভাইডেড, একটা হচ্ছে স্বাধীনতার সপক্ষের লোক, আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের লোক, এইভাবে ভাগ হয়ে গেছে। আপনি মাঝামাঝি আছেন, বিএনপি মাঝামাঝি আছে, আপনার দলেও কিছু মুক্তিযোদ্ধা আছে। সুতরাং আপনার কাজ হবে যেটা নেলসন ম্যান্ডেলা কিংবা ডেসমন্ড টুটু করেছিলেন, রিকনসিলিয়েশন। সবাইকে নিয়ে দেশ শাসনের তিনি অঙ্গীকার করে এবং সেই বাবদে কাজ করেন। আপনার এই পথ আপনার কাছে খোলা আছে, আপনি সেটা গ্রহণ করতে পারেন। গ্রহণ করলে আপনার সম্মানজনক যখন বিদায় হবেন, আপনি সম্মানজনক বিদায় পাবেন। আর যদি গ্রহণ না করেন, কি ধরনের ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আমি ঠিক বলতে পারব না। তবে আমি বিশ্বাস করি বাংলার জনগণ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, এবং শেখ হাসিনা আমি যা চিনি, যতদূর জানি, শি ইজ এ ভেরি ডিটারমাইন্ড লেডি। উনি যা বলেন তা করেন। আপনার বিভিন্ন সময় তাকে দেশে আসতে বারণ করা হয়েছে, তিনি সব উপেক্ষা করে। আর আমি তারেক রহমানকে আরেকটু স্মরণ করে দিতে চাই, আপনার মনে আছে 1983 খ্রিস্টাব্দে আপনার ফিলিপিনের অপোজিশন লিডার সেনেটর বেনিঙ্গো
নিনয় অকিনো, উনি স্বদেশে যান। স্বদেশে যাওয়ার সাথে সাথে প্লেনের থেকে নামার সময় তাকে আপনার গুলি করে মেরে ফেলেন। মার্কোস সরকার খুব শক্তিশালী ডিক্টেটর, এক অসম্ভব প্রতাপশালী ডিক্টেটর, তার দলকে মেরে ফেলেন। তারপরে ফিলিপিনে আন্দোলন শুরু হয়, পিপলস পাওয়ার। এই আন্দোলনের ফলে মার্কোসের মতো শক্তিশালী ডিক্টেটরের ভরাডুবি হয়, তিনি দেশ থেকে পালাতে বাধ্য হন। আর তখন নিনয়ের বউ, সেই করেজন অকিনো, সে রাষ্ট্রপতি হয়। আপনার সরকারের সময় শেখ হাসিনা ফিরলে পরে আপনার দায়িত্ব হবে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া। তার সাথে কারণ বাংলাদেশে এই এনসিপির কিছু উগ্র লোক, জামাতের কিছু উগ্র লোক, আর পাকিস্তানের তো বিভিন্ন আপনার গুপ্তচর সংস্থা আছে শেখ হাসিনাকে মারার জন্য এক পায়ে দাঁড়িয়ে। শুধু আপনার জন্য চ্যালেঞ্জ হবে শেখ হাসিনাকে জীবিত রাখা। তো এইটা একটা বড় দায়িত্ব আপনার। আর আপনার দলও কিছু উগ্র লোক আছে। আর যদি শেখ হাসিনা মারা যায়, আপনার পরিণত হবে সেই মার্কোসের মতো। আর শেখ হাসিনাকে টিকে রাখতে পারেন, তাহলে আপনার সসম্মানে বিদায় হবে একটা একটা নীতির মধ্যে, একটা শাসনতান্ত্রিক নিয়মে, যা আমরা সবাই চাই। আর যদি শেখ হাসিনা ফিরবেন, ফিরার পরে এটা আপনার দায়িত্ব হচ্ছে তাকে সসম্মানে জীবিত অবস্থায় দেশে রাখা এবং তার রক্ষণাবেক্ষণ করা। আমি আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ব্যাপারে আমি জানি আপনার ঘুম হারান, তবে আপনি এই ব্যাপারে একটু অগ্রসর হন, উদ্যোগ নেন, আপনার সফলতা কামনা করি। স্যার, আমরা একটু ওই জায়গাটায় যদি ফিরে আসি, যে ফরেন মিনিস্ট্রি যে প্রেস স্টেটমেন্টটা দিল, এটা স্যার আমি নিজেও একটা ভিডিও করেছি। আমি কিন্তু বলেছি যে আমরা তো দেখি যে রাষ্ট্রগুলো যুদ্ধ করে, পাকিস্তান, ইন্ডিয়া, রাশিয়া, ইউক্রেন, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, কোন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের উগ্র বিবৃতি কিন্তু কখনো দেখেন, আমি তো অল্পদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, কিন্তু বহু বছর ছিলেন। আপনি জীবনে কোথাও কোন সময় দেখেছেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে এই ধরনের চিঠি দিয়েছে? আই ওয়াজ সারপ্রাইজড এন্ড শক। আমার মনে হলো সব এডিট করেছে, আবার এডিট করে অর্বাচীনরা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার, আপনারা যারা ছিলেন, অত্যন্ত স্মার্ট এবং এরা ভেরি ক্রিম অফ দ্য সোসাইটি। তারা দে নো দেয়ার ব্যালেন্স, দে নো দেয়ার পজিশন, অত্যন্ত ভালো তারা ড্রাফটিং করেন। আমি বুঝলাম না এই ধরনের যে একটা লিখেছে, মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কূটনীতিকের সাহায্য নেয় নাই, এইটা একটা হামবাব। এটার সাথে আমি একটা মিল দেখি। সেই মিলটা হলো, আমি এটা অন্য একটাতে বলেছি, 1978 সালে তখন তারেক জিয়ার বাবা, হ্যাঁ, আপনার জেনারেল জিয়া সাহেব, তখন বাহবা পাওয়ার জন্যে, দেশে বাহবা পাওয়ার জন্যে উনি ঠিক করলেন যে গঙ্গা চুক্তিটা, পানি চুক্তিটা উনি ইউএনএতে নিয়ে, জাতিসংঘে নিয়ে আসবেন। আমি তখন এটা অপোজ করেছিলাম। আমি তখন বস্টনে ছিলাম। আমি এর মধ্যে একটা লিখেছিলাম যে এইটা দ্বিপাক্ষিক ভাবে সমাধান করা উচিত। আমি এইটাও বলেছিলাম যে আইয়ুব খান আর নেহরু, হ্যাঁ, আইয়ুব খান ইন্ডিয়া পছন্দ করেনি, নেহরু পাকিস্তান পছন্দ করেন, কিন্তু তারা যদি এক টেবিলে বসে ইন্ডাস ভ্যালির এসব পানি চুক্তিটা করতে পারলো, এই বাংলাদেশ এবং ভারত কেন এটা করতে পারবে না? কেন এটা ইউএনএতে নিয়ে আসবে? আমি এইটার বিরুদ্ধে বলেছিলাম, কিন্তু জিয়া সাহেব এটা নিয়ে আসলেন ইউএনএতে। এই 78 থেকে 1996 সাল, এই দীর্ঘ আপনার কত 18 বছর ভারত বাংলাদেশের এই পানি চুক্তি ইউএন এর কোনো অঙ্গ প্রতিষ্ঠানে তুলতেই দেয় নাই, কোথাও এটা নিয়ে আলোচনা হয় নাই। খালেদা জিয়াও কিন্তু নিয়েছিল, জিয়া সাহেব এটা এনেছিলেন। এরশাদ সাহেব পরে বাইলেটারালি কিছু ইন্ডিয়ার সাথে আলাপ করে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা, ইন্ডিয়া এক পা এদিক হয়নি। শেখ হাসিনা সরকার আসার পরে আমরা, বাংলাদেশ সরকার এই ইস্যুটা জাতিসংঘ থেকে উইথড্র করে, তারপরে বাইলেটারালি আলাপ করে 30 বছর মেয়াদি আপনার গঙ্গা চুক্তিটা সম্ভব হয়। শেখ হাসিনার এই দৃঢ়তা এবং বুদ্ধির কারণে এই 30 বছর ব্যাপী আপনার এই বছরে এইটা রিনিউয়াল আছে। আর এটা আমাদের পানিটা আমাদের খুব প্রয়োজন। এই রিনিউয়ালের ব্যাপারে তারই সরকারকে
সজাগ হতে হবে এবং কাজগুলো এমন ভাবে তিনি করা উচিত যাতে রিনিউয়ালটা হয়, না হলে আমাদের জনগণের বড় অমঙ্গল হবে। তো আমি জিয়া সাহেবের আশেপাশের কিছু হোক্স ছিল যারা এটা ইউএনওতে নিয়ে আসে না বুঝে, আর এখন তারেক জিয়ার সাথে কিছু হোক্স আছে যারা এই একটা বাজে পত্র লিখেছে, বাজে প্রেস নোট দিয়েছে, যেটা অর্বাচীনের মতো অপরিক্ষ হাতে লেখা। আমার মনে হয় যারা এটা করেছে আপনার তারেক জিয়া শুড পানিশ দেন, টার্মিনেট দেন, এদের বিচার করা উচিত। তোমরা এরকম দেশের বদনামটা করে শুধু ভারতের সাথে দেখেন, অন্যান্য রাষ্ট্রদূত এই নিয়ে আলাপ শুরু করেছে যে এইরকম যদি একটা রাষ্ট্র লিখতে পারে তাহলে তাদের ক্ষেত্রেও কি না হয়, তাই তারা এই নিয়ে আলাপ শুরু। এতদিন তারা চুপ ছিল, এতদিন তারা, কারণ ইউনূস সরকার একটা কাজ করেছে, বিদেশে শেখ হাসিনার সরকার ও যে মনস্টার, সেই বাজে কাজ করেছে, এই করেছে সেই করেছে, প্রচারণা করেছে, ওনার প্রচারণাটা খুব শক্তিশালী হয়েছে। আর আমরা তার প্রেক্ষিত আমরা কিছু বলতে গেলেই তারা বলে যে তোমরা তো মনস্টার, তোমাদের থেকে তো ওরা অনেক ভালো ছিল। কোথায় আমাদের সময় 15 বছরে ইউএন আমাকে যে রিপোর্টটা দিয়েছিল, অনলি 79 জন গুম হয়েছিল বলছিল, তার মধ্যে আমরা তথ্য করে দেখলাম অধিকাংশ বাড়িতে সুখে আছে। কিন্তু এখন ইউনূস সাহেব বলে 1500 লোক গুম হয়েছে, খুন হয়েছে, এইগুলো বলে এটা মাথা খারাপ করে রেখেছে। কিছু বললেই এরা, বাট দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে। তারা প্রথম মনে করতো যে আওয়ামী লীগ যা বলছে, যে জ্বালায় পুড়ায় মেরে ফেলতেছে অমুক, এগুলো আসলে আওয়ামী লীগের ভাষণ। এখন কিন্তু বলতেছে যে না, এগুলো সত্যি, এবং আমাদের শুন the whole scenario change. সুতরাং সিনারিও চেঞ্জের আগে তারেক জিয়া শুড টেক অ্যাকশন, এবং সেটা অ্যাকশনটা হচ্ছে ডায়ালগ শুরু করা উচিত। হি শুড স্টার্ট এ ডায়ালগ। আমার দল হয়তো সেটা অপছন্দ করবে, বাট আই থিঙ্ক তারেক জিয়ার জন্য দিস ইজ দ্য অনলি ওয়ার্ড ফর এ ডিসেন্ট ডিপার্চার। স্যার, দর্শকরা কিছু কথা বলছে। একটা জিনিস তারা বলছে যে তারেক রহমান ভাবছেন বা বিএনপির গভর্নমেন্ট ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে, সেই জন্য তারা এত বেপরোয়া। আপনি মার্কোসের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা ছিল। আমেরিকা মার্কোসকে রক্ষা করতে পারেনি। জনতা যখন খেপে উঠে তখন কোনো বিদেশি শক্তি আপনার রক্ষা করতে পারে না। ইতিহাসের এটা সত্য ঘটনা। আরেকটা জিনিস স্যার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আপনি স্যার বলেছেন যে বক্তব্যটা আসলে এখন পর্যন্ত 50 কোটি মানুষ দেখেছে। এমনকি স্যার আমি নিজে ওই দিন ওই বক্তৃতাটা ইংরেজি থেকে বাংলা করে আমি আমার ইউটিউবে পড়েছিলাম, ওইখানে এখন পর্যন্ত 75,000 মানুষ দেখেছে শুধু আমার আমি ওনার বক্তৃতা শুনেছি, তারপরে ওনার বক্তৃতা ইংরেজি বক্তৃতা পড়েছি, and it was an excellent, I say, the presentation. স্যার আরেকটা জিনিস ছিল ওই বক্তব্যের বৈশিষ্ট্য, উনি কিন্তু ইকোনমিক ডেটাগুলো উপস্থাপন করেছেন যে তার সরকারের আমলে কি ধরনের অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল এবং এখন কোথায় গেছে। তো আপনার কি স্যার মনে হয়, আপনি তো স্যার একজন অর্থনীতিবিদ, আপনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আপনি বাংলাদেশের সবচেয়ে, আমার দৃষ্টিতে সবচেয়ে সফল কিন্তু জাতিসংঘে যে আমাদের স্থায়ী মিশনে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং রাষ্ট্রদূত ছিলেন, অর্থনীতি তারেক রহমান আমরা দেখছি যে এই যে 2.2% নামিয়ে এসে, আপনার কি স্যার মনে হয় দেশে এই ধরনের ইনস্টেবিলিটি থাকলে এবং তাদের যে সীমিত চিন্তা ভাবনা, তারা অর্থনীতির কি কোনো উন্নতি করতে পারবে? দেখেন, আমি খুব ভাগ্যবান, শেখ হাসিনার কারণে আমি এটা সুযোগ পেয়েছিলাম। আর আমাদের তো কোনো চাওয়া পাওয়া নাই, তার ফলে আই ট্রাইড মাই বেস্ট দেশের ইজ্জত মান সম্মান দুনিয়ার কাছে তুলে ধরা আর দেশের উন্নয়নে সহায়কের ভূমিকা পালন করা। আই এম প্রাউড অফ মাই টেনিয়ার। আমার কাছে কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই। মাননীয় প্রধানমন্ত্রী একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত সততার সাথে আমি আমার কাজ করেছি। আমি আমার যারা ভোটার তাদের কাছে প্রায় বলতাম যে আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি নিষ্ঠার সাথে সততার সাথে আমি আপনাদের কাজ সেবা করে যেতে পারি। আল্লাহ মেহেরবান আমাকে সেই সুযোগ দিয়েছিলেন। না, শেখ হাসিনার সময়ে দেশের স্থিতিশীলতা ছিল আপনার সেই এক নাগারে 17 বছর, এর আগে 5 বছর। এই স্থিতিশীলতার কারণে দেশে আপনার কোথায়
1996 সালে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট ছিল মাত্র $1,90,000। শেখ হাসিনার সময়ে সেইটা আপনার $3.29 বিলিয়ন, $3,290 পৌঁছে, অভাবনীয় সফল। কারণ স্থিতিশীলতা ছিল, দেশের ব্যবসায়ীরাও আপনার উৎসাহ করে। আমি জানি আমার প্রবাসীদের সাথে সম্পর্ক, বহু প্রবাসীরা এই শেখ হাসিনার সময় দেশে ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করেছেন, হোটেল বানিয়েছেন, বাড়িঘর বানিয়েছেন। এখন কিন্তু সবাই তাদের বাড়িঘর, তাদের ব্যবসা বিক্রি করে চলে আসতেছে, কারণ দেশে কোনো স্থিতিশীলতা নাই। আর ভবিষ্যতে স্থিতিশীল থাকবে কিনা সেই সম্পর্কে সন্দেহ। আমি শুনেছি বড় বড় কোম্পানি বাংলাদেশের এবং প্রাণ মনে করেন, তারা বাংলাদেশ থেকে তাদের আপনার ব্যবসা গুটিয়ে নিয়ে মধ্য আপনার গালফ স্টেট গুলোতে নিয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে। আপনার যে সুইস ব্যাংকে 41% এক বছরে ফরেন এক্সচেঞ্জ বাড়লো, এটা কিন্তু বিভিন্ন ব্যাংক, বিভিন্ন পয়সাওয়ালা লোক তাদের দেশের যে ইনভেস্টমেন্ট সেইগুলো বিক্রি করে বিদেশে নিয়ে ধরে রেখেছে, ব্যাংকের মধ্যে দিয়ে রেখেছে। দেশের স্থিতিশীলতা না হইলে কোনো হাজার বক বক করেন, বড় কনফারেন্স করেন। ইউনূস সাহেব তো আমাদের অনেক মূলা দেখিয়েছেন, প্রায় বলেন যে কি অমুক হয়ে যাবে, তার সরকার বলল যে কি লোকেরা বিভিন্ন দেশ ওনাকে বলছে লোক পাঠাও, লোক পাঠাও। উনি বলছেন কাড়াকাড়ি লেগে গেছে, কিন্তু ওনার সরকার তো একটি লোকও পাঠায় নাই। এই জাপানে আমরা লোক পাঠানো শুরু করি, এবং জাপানে ল্যাঙ্গুয়েজ না জানলে পাঠানো যায় না। আমরা জাপানিদের সাথে মিলে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করি, কয়েকটি আপনার আদম ব্যবসায়ীরা জাপানের লোক পাঠায়, কিন্তু স্বল্প সময়। জাপান, সাউথ কোরিয়া, আপনি জানেন এগুলো, আমরা পাঠানো শুরু। ইউনূস সাহেব বড় গলায় এইগুলোর বাহবা নিতে গেল, একেবারে মিথ্যাবাদী। এত বাটপার আমি কোনোদিন, উনি যে এত বাটপার আমি কোনোদিন আগে কল্পনা করি। হ্যাঁ, আপনার একবারে বললো যে রোহিঙ্গাওয়ালাদের আশ্বাস দিল যে আগামী ঈদ তোমরা ওখানে করবে, তার পরিবর্তে আরো 2 লাখ দেশে আসে ঢুকলো। যাই হোক, উনি ওই রকমই বাটপার এবং মিথ্যার ছড়াছড়ি। কিন্তু আওয়ামী লীগের দরকার হচ্ছিল, এবং এই প্রেস কনফারেন্স ভালো, এই মিথ্যার উত্তর দেওয়া, সিস্টেমেটিক ভাবে প্রত্যেকটি মিথ্যার উত্তর দেওয়া। এই যে $234 বিলিয়ন, সেইগুলো ইংরেজিতে ডকুমেন্টেড আপনার প্রচারণা করা যাবে। কারণ বিদেশিরা উনার ইউনূসকে পছন্দ করত, এখন আর অত করে না, তার ফলে তার ওয়ার্ড গ্রহণ করেছে। এই প্রেস কনফারেন্স ইজ এ গুড ওয়ান। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি ইন্টারভিউ দিয়েছিলেন। এই ইন্টারভিউ দেওয়ার আগে পশ্চিমা কোনো পত্রপত্রিকা বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখত না। এখন বাংলাদেশ সম্পর্কে আপনার লেখা শুরু করেছে, এবং বিশ্ববাসীকে জানাচ্ছে দেশে কি রকম দুর্গতি হচ্ছে, দেশে যে একটা জিহাদি মব রাজত্ব, সন্ত্রাসী রাজত্ব শুরু হচ্ছে, যার ফলে বাংলাদেশের জন্য শুধু এইটা ডেঞ্জার না, আশেপাশের দেশগুলোর জন্য ইট উড বি ডেঞ্জার। এই জিনিসটা এখন চিত্রায়িত। তারেক জিয়া এই ব্যাপারে সজাগ না হলে ওনার বড়ডুবি হবে। ওনাকে বিদেশ থেকে টেনে নিয়ে আসছে, হ্যাঁ, সেইখানে আপনার তার রিয়েলাইজ করা উচিত যে তাকে টেনে নিয়ে আসছে দেশের অবস্থার উন্নয়নের জন্য। উনি শুধু ওই ফেসে কি করার সেলফোন তোলার জন্য না, আর অনুষ্ঠানে গিয়ে সিনেমা দেখার জন্য না। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। বাংলাদেশের এইসব জবগুলো অসম্ভব চ্যালেঞ্জিং। আমাকে ডাকলেও তো আমি সহজ যাব না, কারণ রেসপন্সিবিলিটি সো মাচ। হ্যাঁ, কিন্তু স্যার তারেক রহমানের কোনো বিহেভিয়ারে এটার কোনো রিফ্লেকশন নাই, উনি যে সিরিয়াসনেসটা বুঝতে পারছেন। স্যার আমরা আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না, আমার দর্শকদের চাহিদা একটা শেষ কোশ্চেন যদি অ্যান্সার করেন, এটা সবাই জানতে চায় আর কি আপনার কাছ থেকে। সেটা হলো স্যার, এই যে এখন যে আমাদের জিও পলিটিক্যাল যে একটা মানে ইমার্জিং সিচুয়েশন, এখানে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এগুলো বাংলাদেশের সাথে বর্তমানে বাংলাদেশকে কি দৃষ্টিতে দেখে, এবং এর ফিউচার সিনারিওটা কি? আপনি যদি স্যার সংক্ষেপে এইটার একটু উত্তর দিতেন, তাহলে আমরা স্যার প্রোগ্রামটা শেষ করব। আমি এখানে একটু বলি, তারেক জিয়া সাহেব 17 বছর বিদেশি ছিলেন, শেখ হাসিনার সরকারে ছিল, উনাকে কোনোদিন বক্তব্য দিতে বাধা দেয়নি। উনি নিশ্চিন্তে ভিডিও মেসেজ দিতেন, আর সবসময় বলতেন যে লাশ চাই, লাশ চাই,
যত বেশি লাশ পড়ে শেখ হাসিনার বিদায় দেওয়া হতো, শেখ হাসিনা ওই অবস্থায় যায় না। তিনি এগুলো জানেন, তারপরে তিনি এই ব্যবস্থা নিলেন কেন যে যেই শেখ হাসিনার বক্তব্য শুনবে তাকে চিহ্নিত করে শাস্তি করা দেওয়া হবে, কোন মিডিয়াতে এটা প্রকাশ করা। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যখন বিদেশে প্রথম আসলাম, আমি আমার অনেক বন্ধু বান্ধবের সাথে ইউএনএতে মোস্টলি সাক্ষাৎ করি। তাদের বললাম যে দেশের অবস্থা খারাপ। তারা অনেকে এটা বিশ্বাস করে, বলে তুমি ওই সরকারের মন্ত্রী ছিলা, তোমার সরকার দূর হয়ে গেছে, সেই জন্য তুমি সব বেশি বেশি বলছো। আমি রিপোর্ট তৈরি করি, রিপোর্ট তাদের দিলাম, তারা তাজ্জুব, বলে আমরা তো এই ধরনের তথ্য পাইনি, আর কোথাও দেখি না। তো একটা সন্দেহ ছিল, অবিশ্বাস ছিল। আমার কিছু সহকর্মী যারা এদেশের ভালো ইউনিভার্সিটির শিক্ষক, তারা বলছে আব্দুল, উই নেভার নো, তোমাদের ব্যাংকারটা তো পুয়ার, এত খারাপ কাজ করতেছে। এরা বিশ্বাসই করতে পারেনি। নাও দিনের এই গত 2 বছরে এরা তো চোখ মুখ খোলা, কথা বলে না, চুপ থাকে। তারা এখন কিন্তু আমাকে, আমার এক সহকর্মী, একজন রাষ্ট্রদূত, এখনো উনি রাষ্ট্রদূত, একটা দেশের শক্তিশালী দেশের রাষ্ট্রদূত, আমাকে বললেন যে আব্দুল, তুমি যে রিপোর্টটা লিখেছো, রিপোর্টের সাথে তুমি বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে এসেছো সেই স্টোরিটাও লিখো, তাহলে সুবিধা হবে। আমি এই তোমার স্টোরিটা আর তোমার রিপোর্টটা আমি আমার বিভিন্ন দেশে বিভিন্ন বন্ধু বান্ধবকে পাঠাবো। তাই বললাম যে আমার তো পালানোর আমি কাহিনী লিখিনি, একজনকে বলেছিলাম, কিন্তু এটা নিয়ে হইচই শুরু হলো। আমার আত্মীয়জন বললো, খবরদার এসব বলবা না। সে বলে, নো নো, দিস ইজ এসেনশিয়াল, তুমি এটা লিখো। তারপরে তার কথা আমি 250 দিন ড্রেডফুল ডেইজ ইন বাংলাদেশ এটা লিখছি। সে এখন, আমি কিছু করি না, সেই আমার স্টোরিটা নিয়ে, আমার রিপোর্ট গুলো নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে, মন্ত্রীদের কাছে সেইটা শেয়ার করতেছে। সো ইউ সি দেয়ার ইজ এ সি চেঞ্জ। আগে আমাকে বলছে, তুমি তো ওই দেশ, ওখানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তুমি তো আগে সরকারের মন্ত্রী ছিলা, এই জন্য তুমি এই সব বলা বলি করতেছো। হ্যাঁ, তোমার সরকার একটা মনস্টার, তোমার সরকার এরকম দুর্নীতি করেছে, $234 বিলিয়ন কেমন করে বিদেশ পাচার করেছে গরিব দেশ। হ্যাঁ, বিশ্বাসই করতে পারে না। থিংস আর চেঞ্জিং। এখন বিদেশি শক্তিরা বুঝছে যে যারা এসেছে এদের দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা আনা যাবে না, আর বাংলাদেশের স্থিতিশীলতা না আসলে আমেরিকার যে মেইন উদ্দেশ্য, কন্টেইনমেন্ট অফ চায়না, এইটা হয়তো সম্ভব হবে না। সেই জন্য দে আর থিঙ্কিং টুয়াইস। তারা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার চায়, যার সাথে তারা ব্যবসা বাণিজ্য, কারণ এই সরকার অনেক ব্যবসা বাণিজ্যের কথা বলেছে। এই সরকারের আপনার দুমুখ মুখ। চায়নাকে বলেছে এই করো, তাদের থেকে আর্মস আনতেছে, আপনার ফাইটার জেট আনতেছে, আর আমেরিকা বলতে তোমার থেকে আমি সব জিনিস কিনবো, কিন্তু ওখান থেকে কিনতেছে। ওগুলো তো আমেরিকা চুপ করে থাকে নাই। আপনার তারা কিসের টার্কির প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করে। আমরা আওয়ামী লীগ সরকার টার্কিতে অনেক ওয়েপন এনেছে, মাল্টিপল রেঞ্জ আমরা মিসাইল এনেছি, আমরা তাদের থেকে ড্রোন এনেছি, মোর দেন $1 বিলিয়ন আমরা। কারণ শেখ হাসিনার উদ্দেশ্য ছিল ডাইভার্সিফাই করবে সোর্সেস অফ আপনার সাপ্লাই। কারণ সব আগে খালেদা জিয়া বিএনপি সরকার সব অস্ত্র চায়না থেকে আনতো, এখনো তাই শুরু হয়ে গেছে। আমেরিকা এটা ভালো চোখে দেখবে না। আর টার্কির সাথে এত মহরম হলে আমার সৌদি আরব এবং মিডল ইস্ট কান্ট্রিটা ভালো দেখবে না। আমরা একটা ব্যালেন্স মেনটেন করতাম। সৌদি আরব এবং মিডল ইস্ট কান্ট্রিতে আমার প্রায় 40 লক্ষ বাঙালি কাজ করে, ওরা যদি ওগুলো বের করে দেয় 12টা বেজে যাবে। সুতরাং এইসব নিয়ে আপনার এই জিও পলিটিক্সটা চিন্তা করে আমাদের কাজ করতে হবে। আর আমরা খুব স্ট্র্যাটেজিক লোকেশন, এইখানে আমরা চায়নাকে অসন্তুষ্ট করতে পারি না, আমেরিকাকে অসন্তুষ্ট করতে পারি না, রাশিয়াকে ভারতকে অসন্তুষ্ট করতে পারি না, আর এই ওইভাবে ওআইসিতে টার্কিকে অসন্তুষ্ট করতে পারি না, সৌদি এবং তার দলবলকে অসুস্থ। এইগুলো যারা ব্যালেন্সিং শেখ হাসিনা মেনটেন করে ছেড়েছিল। কিন্তু এখন আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলা মুশকিল। তো এইটুকু শুনতেছি বাংলাদেশে অনেক অস্ত্র কিনতেছেন আর যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। এগুলো দেশের মানুষের দুর্গতি বয়ে নিয়ে আসবে, এগুলো মানুষের কল্যাণ নিয়ে আসবে না। আমাদের স্বপ্ন 2030 সালের মধ্যে বাংলাদেশ একটা ক্ষুধামুক্ত রাষ্ট্র, আর 2041 সালের মধ্যে একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অর্থনীতি। ওই সব স্বপ্ন ব্যস্ত গেছে। তারেক জিয়া এই ব্যাপারে সজ্ঞান হওয়া উচিত যে এইগুলো স্বপ্ন না, এগুলো
আপনার বাস্তবিক পরিকল্পনা ছিল এবং এইগুলোর প্রতি তিনার আপনার অর্জনের জন্য তাকেও উদ্যোগ নেওয়া উচিত, না হলে তার স্থিতিশীলতা টিকবে না। আর স্থিতিশীল না হলে এখন যে কালচার বাংলাদেশের তৈরি হচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি একে ভয়ঙ্কর বলি, কারণ এর ফলে আমাদের মানুষের বড় কষ্ট হবে, না খেয়ে মরবে, বহু লোক আপনার রাস্তাঘাটে মরা পড়ে থাকবে। এই অবস্থাকে অবশ্যই উত্তরণ, এই জন্যই তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, তারাই জনগণই চাচ্ছেন, জনগণই জন্য চাচ্ছেন। তাদের আশার একমাত্র আশ্রয়স্থল এখন শেখ হাসিনা। স্যার অনেক ধন্যবাদ স্যার। আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব, তবে স্যার আপনার সাথে আমি কিছু আপনার সাথে এই ফোরামে একটা জিনিস স্যার আপনি তো ভালোভাবেই জানেন, আমাদের 2024 সালের শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনে সবগুলো মিথ্যা প্রচারের মধ্যে অন্যতম এবং সবচেয়ে ইফেক্টিভ মিথ্যা প্রচারটা ছিল যে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। এই ইস্যুটা নিয়ে স্যার আপনি একটু দীর্ঘ আলোচনা করবেন আজকে না স্যার, কারণ হলো যে এই আলোচনাটা এইসব বলেছে, কিন্তু তার সরকারগুলো একটাও চুক্তি তো বাতিল করে। আর আমি সরকারে থাকতে যেগুলো করেছি সেগুলো আপনার পানি চুক্তি, এই যে সমুদ্র, এতে আমাদের 1,18,800 বর্গ কিলোমিটার আমাদের লাভ হয়েছে। এই বড় সমুদ্র সীমা আমরা পেয়েছি, তারপরে আমরা ব্লু ইকোনমি প্রোগ্রাম হাতে নিয়েছি। আর আমি থাকতে এই যে বিভিন্ন ছিটমহলগুলো আমরা পেলাম, তাতে আমাদের অনেক লাভ হয়েছে। হ্যাঁ, আর যতগুলো চুক্তি আমরা ভারতের সাথে করেছি, কোনটাই দেশ বিক্রি না, প্রত্যেকটা চুক্তি উভয় দেশের মঙ্গলের জন্য। আমাদের দেশে একটা বদ প্রচারণা হয়েছে যে বাংলাদেশ শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা হচ্ছে দেশপ্রেমিক, সে দেশের ক্ষতি হয় এমন কোন সত্য কোনোদিন, এমন কোন চুক্তি সে কোনোদিন করেনি। এইরকম বাপের বেটি খুব কমই আছে। ভারতও যে তাকে খুব ভালোভাবে পছন্দ এমন না, ভয় পেত। কারণ ভারত যখন ট্রানজিট চাইলো, ফ্রি ট্রানজিট, আমরা নেপালকে ভুটানকে দিলাম, শেখ হাসিনা তাদের দেন নাই, তারা তো যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে। কিন্তু সে হলো শেখের বেটি, ডোন্ট কেয়ার, দেশের কোনো আপনার স্বার্থ বিঘ্নিত হয় এই ব্যাপারে সে একেবারেই কঠিন ছিলেন। এই জন্য তাকে সব ভয় পায়। বাপ যেমন আপনার মনে আছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ভারত আমাদের অনেক সাহায্য করলো, উনি স্বাধীন হওয়ার পরে প্রথমেই দাবি করলেন যে তোমরা তোমাদের সোলজার গুলো আমার জমি থেকে উঠায় না, এবং 2 মাসের মাথায় ভারতীয় সৈন্য, দেখেন আমেরিকানরা ফিলিপিনকে সাহায্য করেছিল, এখন ওখানে আমেরিকান সোলজার আছে। ইউরোপকে তারা সাহায্য করেছিল, এখনো জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকান সোলজার আছে, কোথাও থেকে অত সহজে যায় নাই। এই ইরাকে এখনো তারা আছে। কিন্তু বাংলাদেশ ইজ এন এক্সেপশন। বঙ্গবন্ধুর কারণে এই ধরনের পার্সোনালিটি থাকায়, ভারত এবং ইন্দিরা গান্ধীর মতো একটা মহৎ হৃদয়ের লোক থাকায় 2 মাসের মাথায় এই আপনার ভিক্টোরিয়াস আর্মি বাংলাদেশের মাটি থেকে চলে যায়। আর শেখ হাসিনা সেই বাপের মেয়ে, উনি যেটা দেশের মঙ্গল সেটার জন্য ডাজ নট ম্যাটার হু ইট ইজ, শি ডিমান্ডস ইট, এবং শক্ত হাতে। এই জন্য সবাই তাকে সমীহ করে, সম্মান করে। শি ইজ এ পার্সন অফ পার্সোনালিটি এন্ড পার্সন অফ প্রিন্সিপলের মধ্যে পড়লে চোখে। শুধু আমি এই সম্পর্কে যে ভারতের সাথে আজকে, আগে ইউনূস সরকার ছিল, এখন তারেক জিয়া সরকার ছিল, তারা কেউ একটি চুক্তি বের করে নাই যেখানে বাংলাদেশ তার স্বার্থ বিক্রি করেছে। বরং এই ইউনূস সরকার আর এখন আপনার তারেক সরকার, সেইখানে আমি শুনছি যে তারা আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেটা বাংলা থেকে বিক্রি করার চুক্তি করেছে। এই ধরনের অপবাদ তো শেখ হাসিনার কাছে কোনোদিন দেওয়া যায় না। আমি এই আমেরিকা বাংলাদেশের চুক্তিটা পুরোটা পড়ার সুযোগ পাইনি, বিকজ এগুলা পুরোপুরি ডিসক্লোজ হয় না। কিন্তু যেগুলো শুনছি এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এইটা বাংলাদেশের জন্য খুব সুখকর বলে মনে হয় না। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনার থেকে স্যার। বিশেষ করে ভারত বাংলাদেশ রিলেশনসের অনেক গভীরে আমরা শুনতে চাই। তো
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ত থাকেন এবং আমি দেখি আপনি কত না ব্যস্ত লিখেন না, আজকে জুম্মাবার, এখন জুম্মাতে সেগুলো যেতে হবে। সব মিলে তারপরেও যে স্যার আপনি আবার সব জায়গায় টক শো করছেন, আমাদের কিছু কিছু খুব মুক্তিযুদ্ধের কম। পক্ষের অল্প। শক্তি সম্পর্কে আপনি সব দিকে অ্যাক্টিভ আছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার। এবং শুনে আমার বয়স হয়েছে স্যার এবং আমার অনেকেই, আমি বক্তব্য দিয়ে এইগুলো পছন্দ করে নাই, কারণ তারা মনে করে যে এইগুলো আপনি, কিন্তু আমি মনে করি আমার একটা নৈতিক দায়িত্ব আছে। জি আমি আমার নৈতিক দায়িত্বের কারণেই বাংলাদেশে গিয়েছিলাম 2015 সালে। 38 বছর আমেরিকায় ছিলাম, ভালোই ছিলাম। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন দেশে আসতে, আমারও শখ, যে দেশ আমাকে শিক্ষিত করেছে, দেশ আমাকে বড় করেছে, হ্যাঁ আমি সেখানে ফিরে যাই। আমি সেখানে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যাই নাই, আমি গিয়েছিলাম যে এই বুড়ো বয়সে ওখানে জীবন কাটাবো। কিন্তু পরে আমার বড় ভাই ইলেকশন করবেন না বয়সের কারণে, এই আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তখন আমি আওয়ামী লীগের নমিনি হলাম, ইলেকশন করলাম, স্বচ্ছ ইলেকশন করেছি। কেউ এখানে আই ক্যান চ্যালেঞ্জ যে আমার ইলেকশনের সময় কোনো ধরনের কারচুপি আমি বরদাস্ত করিনি। কিন্তু আমি ইলেকশনে জিতলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে ফেললেন, দায়িত্ব অনেক বেশি দিলেন। আমি অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কোন সরকারি আপনার 100% নির্ভুল নয়, প্রত্যেক সরকারে ভালো মন্দ আছে, বিভিন্ন ধরনের লোক সরকারে থাকে। সরকারি যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের মধ্যে কেউ ভালো থাকে, কেউ খারাপ থাকে। আমার সরকার যে সবকিছু ভালো করেছে এমন না, তবে ভালোর পরিমাণ অনেক বেশি। যেখানে আমাদের খারাপ কাজ হয়েছে, যে ব্যাংকিং সেক্টর একটা ভরাডুবি হয়েছে, এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এই যে আপনার কারচুপি, এই চুরি চামারি শুরু হয়েছিল সরকারি মহলগুলোতে, সে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু রেকটিফাই করার চেষ্টা করি। শেখ হাসিনা একটা ধারণা ছিল যে ডিজিটাল হলে পরে আপনার করাপশন কমে যাবে, হ্যাঁ, কারণ তখন ওই মেকানিজম অনেক বেটার হবে, করাপশনটা বিভিন্ন লেভেলে কমবে। যাই হোক, ভালো মন্দই আমাদের সরকার, তবে বর্তমানে অন্যান্য যে কোনো সরকার থেকে শেখ হাসিনার সরকার অনেক ভালো ছিল। দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। আগামীতে কেউ সেই অবস্থায় যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। স্যার ওই যেটা বললেন স্যার করাপশনের, ওইটা আমরা যদি স্যার ইন্টারন্যাশনাল ডেটাগুলো, মানে ইন্টারন্যাশনাল যে অনলাইন বা বিভিন্ন জায়গা থেকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে আমরা যদি ডাটা সংগ্রহ করে দেখি, তাহলে দেখা যাবে যে আপনাদের সরকারের আমলে রিলেটিভ করাপশনটা অনেক কমে আসছিল, যেটা 2001 থেকে 6 ছিল। যাই হোক স্যার, দুর্ভাগ্য আমাদের, আমরা হয়তো তথ্যগুলো সময় মতো প্রচার করতে পারিনি, আর সাইবার সন্ত্রাসীরা মানুষের মগজ ধোলাই করেছে। স্যার আমাদের প্রচারটা খুব দুর্বল, আওয়ামী লীগের প্রচারটা। আপনি স্যার সবসময় দুঃখ করতেন এটা নিয়ে, আমার এখনো স্মরণ আছে যে আমরা কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারছি না। এবং আপনি আমার সামনেই বলছিলেন যে শেখ হাসিনা হাঁটছে, বিদেশে যাচ্ছে, এগুলা দেখেও বলে যে ওনার ক্যান্সার হয়ে গেছে, মরে যাবে 20 মার্চের মধ্যে, তখনও বলতো স্যার। এখন তাকে বলার বিরাট লট পহট নিয়ে আসছেন। শেখ হাসিনা ইউএনএ আসলে বা অনেকে ভিসা পেত না আমেরিকা, তো লটপহর নিয়ে আসলে এই যে ব্যবসায়ী কিংবা অন্যবিধ লোক আসতো, তারা কিন্তু আপনি জানেন তারা তাদের পয়সায় আসতো, জি স্যার, সরকারের পয়সায় না। সরকারের পয়সায় ওই যারা এসেনশিয়াল লোক, সরকারের লোক, এই শুধু সরকারি কর্মচারী, সবই ওরা নিজের পয়সা, কিন্তু ওই নিজের পয়সায় আসতো। এইটা তো আমরা কখনো খুব প্রচার টচার করি, হ্যাঁ। তারপর ওরা বলে লটপহর নিয়ে যেতেন। স্যার আমরা আসলে এখন প্রচারণার দিকে মনোযোগ দিব, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবেন, কারণ বাংলাদেশ তো আসলে না হলে ধ্বংস হয়ে যাবে, এবং বাংলাদেশের মানুষ, আপনি যেরকম আশাবাদী, আমার মনে হয় সম্পূর্ণ ধ্বংসটা মেনে নিবেন।